নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণাকাল ঋণের বোঝা ও ভর্তুকির চাপ সামলানো চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। মেগা প্রকল্পে মেগা অনিয়মের অভিযোগ, আওয়ামী লীগের বোঝা বিএনপির কাঁধে, বড় প্রকল্প গ্রহণে ত্রিমুখী চ্যালেঞ্জ। আগামী শিক্ষাবর্ষ থেকে কারিকুলামে আসছে পরিবর্তন, আনন্দমুখী শিক্ষায় জোর, তৃতীয় ভাষা শেখায় থাকছে আলাদা অধ্যায়। বর্ষার আগেই এবার ডেঙ্গু আতঙ্ক, হেমোরেজিক ধরন নিয়ে উদ্বেগ, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত নগর কর্তৃপক্ষ, নাগরিক সচেতনতায় জোর। হেলিকপ্টার ভূপাতিতের ঘটনায় ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের। এবং ফুটবল বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা, আইসল্যান্ডকে হারিয়েছে ৩-০ গোলে। স্বাগত স্টার নিউজে, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 8-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। শুরুতেই জানাবো বাজেট 2026-27 খবর। জনগণের কাছে বাজেট মানে বাজারে স্বস্তি, নতুন কাজের সুযোগ ও আয় বৃদ্ধি। নিয়মিত করদাতারা চান তাদের ওপর আসবে না করের বোঝা, ব্যবসায়ীদের দাবি বিনিয়োগ অনুকূল পরিবেশ ও কর ছাড়। এত সব প্রত্যাশার কতটুকু পূরণ করতে পারবেন অর্থমন্ত্রী, যেখানে সরকার চায় দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ড যা বাড়াবে জনসমর্থন? যদিও বাধা হিসেবে আছে ঋণের বোঝা ও ভর্তুকির চাপ। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো দেয়া বাজেটে কোন হিসাব কিভাবে মেলাবেন তিনি, তাই দেখার অপেক্ষায় জনগণ। মুন্নাফ রশিদের প্রতিবেদনে বিস্তারিত। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় ফিরে বিএনপি যেন এমন এক চালক যার হাতে ক্ষতবিক্ষত একটি গাড়ির স্টিয়ারিং তুলে দেয়া হয়েছে। একদিকে হাসিনা আমলের দুর্বল অর্থনীতি, অন্যদিকে মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব, জ্বালানি তেল ও বিদ্যুতের দামে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির উত্তাপে চলমান দাবদাহ যেন আরও বেড়েছে। গাড়িটি এমন এক খাড়া পথে উঠছে যার সামনে 9 লাখ কোটি টাকার বেশি ব্যয়ের চ্যালেঞ্জ, যেখানে জ্বালানি থাকতে পারে 6,95,000 কোটি টাকার রাজস্ব আয়। বাকি পথ পাড়ি দিতে চালককে একদিকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে হবে, নিতে হবে ধার। সরকার যদি অনেক বেশি ঋণ গ্রহণ করা শুরু করে তাহলে তো এটা ব্যক্তিখাতের ঋণের যে সরবরাহ সেটা চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ না থাকার একটা অবস্থা সৃষ্টি করতে পারে। সেই চাহিদাটা যাতে আমাদের পূরণ হয়, বাস্তবায়নটা আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেটার জন্য তো আমাদের দেখতে হবে যে আগামীতে আমরা ভিন্ন ধর্মী কি করি যাতে বাস্তবায়নের উৎকর্ষতা এবং মানসম্মত বাস্তবায়ন এটা আমরা নিশ্চিত করতে পারি। সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ সহ বিভিন্ন নির্বাচনমুখী জনতুষ্টি কর্মসূচি বাস্তবায়নে ব্যয় হবে বড় অঙ্কের অর্থ। আছে নতুন পে স্কেল বাস্তবায়নের খরচও, বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ সহ ভর্তুকির চাপ। এর বাইরে সুদ পরিশোধের বিপুল ব্যয়। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত গোষ্ঠীকে এবার এই বাজেটে অ্যাড্রেস করা হয়েছে। যদি সম্পদ বেশি থাকতো আরও বেশি করতে পারতাম। এখন সীমিত সম্পদের মধ্যে যতটুকু সম্ভব দেশের মানুষকে বিবেচনায় মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে। চ্যালেঞ্জের মাঝেও নতুন অর্থবছরে 6.5% প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের। মূল্যস্ফীতি কমিয়ে আনা হবে 7.5%। যদিও মে মাসে জীবনযাপন ব্যয় বেড়েছে প্রায় 9.5%। নতুন অর্থবছরে জিডিপির আকার হতে পারে $538 বিলিয়ন। বাজেটের লক্ষ্যগুলো উচ্চাভিলাষী মনে করেন অর্থনীতিবিদরা। রাজস্ব আয় যে বৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে সেটাও খুবই আমার মনে হয় যে একটা বড় প্রবৃদ্ধি আমাদের সেখানে আনতে হবে। বাট ব্যয়ের দিকে একটা চাপ তো আমরা দেখছি। সমস্যাটা হলো যে আমরা রাজস্ব ঠিকমতো আহরণ করতে পারছি না, যেটা করা দরকার। এবারের বাজেটে একটা প্রত্যাশা থাকবে যে আমাদের আয়ের দিকেও একটা উদ্যম আমাদের থাকবে, আর ব্যয় যাতে ভালোভাবে হয়, গুড ভ্যালু ফর মানি হয়, সেটাও আমাদের নিশ্চিত করতে হবে। জনসাধারণের প্রত্যাশা তারা কর্মসংস্থান ও তুলনামূলক কম ব্যয়ে জীবনযাপন করার সুযোগ চান। এজন্য বিনিয়োগ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার কৌশল কী হবে তা জানা যাবে বাজেট ঘোষণার পরই।
দীর্ঘদিন পর 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়ন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার, যেখানে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানেরও প্রথম বাজেট এটি। তাই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, বিনিয়োগ বৃদ্ধি, উচ্চ জিডিপি প্রবৃদ্ধির টার্গেট এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে বেশ গুরুত্ব দিচ্ছে এই সরকার। এখন দেখার বিষয় সাধারণ মানুষ কতটা সুফল পায় এই বাজেটের। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। পুরনোতে চাপ, নতুনে ত্রিমুখী চ্যালেঞ্জ। আওয়ামী লীগ সরকারের একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়নের পথে সময় ও ব্যয় বাড়ার পাশাপাশি সামনে এসেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। এখন সেই প্রকল্পগুলোর ঋণ, সুদ ও আর্থিক দায় সামলাতে হিমশিম খাচ্ছে নতুন সরকার। ফলে নতুন মেগা প্রকল্প নেয়ার আগে তৈরি হয়েছে বড় ধরনের দ্বিধা। বিস্তারিত মাহাবুল ইসলামের প্রতিবেদনে। উন্নয়নের গল্প লিখতে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ, দেশের অবকাঠামো বদলে দিতে নেওয়া হয়েছিল একের পর এক মেগা প্রকল্প। কিন্তু সেই উন্নয়নের গল্পে যুক্ত হয়েছে আরেকটি অধ্যায়, অস্বাভাবিক ব্যয়, কালক্ষেপণ আর অনিয়মের অভিযোগ, যে কারণে সরকারের পরিচালন ব্যয়ের প্রধান খাত হয়ে উঠেছে ঋণের বিশাল অঙ্ক। দ্রুত বাস্তবায়নের নামে বিশেষ সুবিধা দিয়ে ফাস্ট ট্র্যাকে আনা হয় 10টি মেগা প্রকল্প। লক্ষ্য ছিল দ্রুত উন্নয়ন, কিন্তু সেই তাড়াহুড়োর সুযোগেই তৈরি হয়েছে জবাবদিহিতার বড় শূন্যতা। অন্তর্বর্তীকালীন সরকারের পর্যবেক্ষণে বড় 4 মেগা প্রকল্পে উঠে এসেছে অন্তত 40,000 কোটি টাকার অনিয়মের অভিযোগ। ফাস্ট ট্র্যাক প্রকল্প না বলে এটাকে ফাস্ট ট্র্যাক দুর্নীতির সুযোগ হিসাবে বলে ধরে নেওয়া যেতে পারে বলে আমরা মনে করি। সেটাই ঘটেছে বাস্তবে। এই ধরনের ফাস্ট ট্র্যাক দুর্নীতি আর না হয়, এটি নিশ্চিত করাটা আমি মনে করি সরকারের দায়িত্ব। এই যখন আগের মেগা প্রকল্পগুলোর বাস্তবতা, তখন গুরুত্বপূর্ণ হলেও নতুন করে মেগা প্রকল্প হাতে নিতে পেছন ফিরে তাকাতে হচ্ছে বিএনপি সরকারকে। অভ্যুত্থান পরবর্তী ভঙ্গুর অর্থনীতির মধ্যে প্রকল্প নিয়ে ত্রিমুখী চ্যালেঞ্জের মুখোমুখি তারা। প্রথমত, পূর্ববর্তী মেগা প্রকল্পগুলোর বিপুল ঋণ ও সুদ পরিশোধের চাপ। দ্বিতীয় চ্যালেঞ্জ, আন্তর্জাতিক দরদাতাদের কঠোর শর্ত, বাড়তি নজরদারি এবং উচ্চ সুদহার। তৃতীয়ত, নতুন অর্থায়নে উন্নয়ন সহযোগী ও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান। বাংলাদেশের উন্নয়নের বড় সহযোগী জাইকা ঋণের সুদহার এরই মধ্যে 2.35% থেকে বাড়িয়ে করেছে 3.05%, যা গত 15 এপ্রিল থেকে কার্যকর হয়েছে। একটা বিশাল ভূমিকম্পের পরে এই সরকার এসছে, সুতরাং কি হয়েছিল এবং বাংলাদেশে কি ধরনের দুর্নীতি ব্যাপক হারে হলে পরে সরকারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে, এগুলি কিন্তু আমাদের বর্তমান সরকারের স্মৃতিতে খুব উজ্জ্বল হয়ে আছে। সুতরাং এটাই তাদেরকে গাইড করবে। শুধু মেগা প্রকল্পই নয়, নতুন সরকারের প্রথম 100 দিনে একনেক সভায় পুরনো ও সংশোধিত প্রকল্পগুলোই অনুমোদন হয়েছে। নতুন প্রকল্প নেওয়া হয়েছে হাতে গোনা কয়েকটি। একদিকে পুরনো প্রকল্পের ঋণ, অন্যদিকে অনিয়মের দায়। এর সঙ্গে যুক্ত হয়েছে বৈশ্বিক অর্থায়নের অনিশ্চয়তা। ফলে নতুন মেগা প্রকল্পের পথে সরকারের সামনে শুধু আর্থিক সংকট নয়, রয়েছে আস্থা ও জবাবদিহিতা ফিরিয়ে আনার বড় চ্যালেঞ্জ। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। আগামী শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন 4টি বই, যাতে জোর দেওয়া হচ্ছে আনন্দমুখী শিক্ষাকে। এছাড়া পাঠ্য বইয়ে তৃতীয় ভাষা শেখার গুরুত্ব নিয়ে থাকছে আলাদা অধ্যায়। ফরহাদ বিন নূরের রিপোর্ট। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শেখার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। 2028 সাল থেকে কারিকুলামে যুক্ত হচ্ছে এটি, যেখানে বাংলা ইংরেজির পাশাপাশি নিজেদের পছন্দমতো আরেকটি ভাষা শিখবে শিক্ষার্থীরা। এই বিষয়টি কেন গুরুত্বপূর্ণ তা নিয়ে একটি অধ্যায় যুক্ত হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ে। আগামী বছরের বইতেই মিলবে এটি। 2027 শিক্ষাবর্ষের কারিকুলামে থাকছে নতুন 4টি বই। চতুর্থ শ্রেণীতে যুক্ত হচ্ছে খেলাধুলা এবং শিল্প ও সংস্কৃতি বই। ষষ্ঠ শ্রেণীতে থাকবে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস নামে 2টি বই।
ক্লাস 4-এর দুটো হচ্ছে কালচার, সংস্কৃতি, আর আরেকটা হচ্ছে খেলাধুলা বা স্পোর্টস। আর ক্লাস 6-এ যে দুটো বই হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস, আর হলো গিয়ে কারিগরি শিক্ষা। তবে পূর্ব প্রস্তুতি ছাড়া নতুন 4টি বই যুক্ত করা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষাবিদরা। না বুঝে কিংবা না বুঝার ভান করে অতিরিক্ত তাড়াহুড়া করতে গেলে শিক্ষা তো বিশৃঙ্খলার মধ্যে যাবেই, বরং গভর্নমেন্টও এক ধরনের চাপের মধ্যে পড়ে যাবে তখন। তাই আমি মনে করি সুচিন্তিতভাবে আমাদের সক্ষমতা অনুযায়ী আমাদের ক্যাপাসিটি কেমন আছে, আমাদের স্কুলের ক্যাপাসিটি কেমন আছে, আমাদের শিক্ষকদের ক্যাপাসিটি কেমন আছে। বইয়ের বোঝা না বাড়িয়ে শেখার পদ্ধতি আরও আকর্ষণীয় করার পরামর্শ এই শিক্ষাবিদের। পুরো জিনিসটাই আনন্দদায়ক করা লাগবে এবং ক্যারিকুলামটা এমনভাবে ডিজাইন করা লাগবে। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। দেশে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, তবে এবার চিকিৎসকদের সবচেয়ে বড় উদ্বেগ দ্বিতীয়বার ডেঙ্গুর সংক্রমণ এবং এর মারাত্মক রূপ হেমোরেজিক ডেঙ্গু নিয়ে। চিকিৎসকরা বলছেন, যাদের আগে একবার ডেঙ্গু হয়েছে তাদের দ্বিতীয়বার ভিন্ন স্ট্রেইনে সংক্রমণ হলে জীবন ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। এই অবস্থায় মশক নিয়ন্ত্রণে নাগরিকদের সচেতনতার উপরে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন তারা। ডেঙ্গুর হানা এবার আরও বিপজ্জনক হতে পারে। সাধারণ ডেঙ্গুর চেয়ে এখন বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে হেমোরেজিক ডেঙ্গু। চিকিৎসকরা বলছেন, যারা আগে একবার আক্রান্ত হয়েছেন তাদের দ্বিতীয়বার ভিন্ন ভেরিয়েন্টে সংক্রমণ হলে সেই সংক্রমণ হতে পারে প্রাণঘাতী। দ্বিতীয়বার আক্রান্ত হলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ও ভাইরাসের মধ্যে মারাত্মক বিক্রিয়া ঘটে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট। জ্বর থাকা, প্লাটলেট কমে যাওয়া, শরীরে ব্লিডিংয়ের ম্যানিফেস্টেশন থাকা এবং ফ্লুইড ডিকেটের এভিডেন্স থাকা, এই সমস্ত কিছু মিলে তখন আমরা একে বলছি ডেঙ্গু হেমোরেজিক ফিভার। কোনো একজন মানুষ আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গেছেন, তার যদি দ্বিতীয়বার ডেঙ্গু হয়, এই ধরনের ডেঙ্গু আক্রান্ত রোগীদের ক্ষেত্রে জটিলতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ডেঙ্গুর তীব্রতা কেমন হবে তা নিয়ে চিন্তিত খোদ নগর কর্তৃপক্ষ। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে ডিএনসিসি। মাতৃসদনগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থাও রেখেছে তারা। 1, 2, 3, 4 চারটা ভেরিয়েন্টে বাংলাদেশে অলরেডি এক্সপোজ হয়েছে এবং মিক্সড টাইপ ভেরিয়েন্টও আমাদের দেশে এক্সপোজ হয়েছে। এখন যে এক্সট্রিম ওয়েদার, এখন কিন্তু আমার ডেঙ্গু পেশেন্ট খুবই কম, লার্ভার ঘনত্ব কম এবং আপনার যে অ্যাডাল্ট যে মশা, পূর্ণাঙ্গ মশার ঘনত্ব এই সবগুলোই কম, কারণ ওয়েদারটা হচ্ছে এক্সট্রিম। বাট কিছুদিনের মধ্যেই মৌসুমি বায়ু প্রবেশ করবে দেশে এবং থেমে থেমে বৃষ্টি হবে, টেম্পারেচার বাড়বে এবং আর্দ্রতা বাড়বে। এই সবগুলোই হচ্ছে এডিস মশার জন্য একদম পারফেক্ট একটা পরিবেশ সৃষ্টি করবে। আলোচনায় উঠে আসে সংক্রমণের লক্ষণ ও করণীয় সম্পর্কে। ইতিপূর্বে আমাদের যে ডেঙ্গু ইনফেকশনের প্রবণতাগুলো আমরা দেখেছিলাম যে ডেঙ্গু 2 দিয়ে হেমোরেজিসটা বেশি হয়েছিল। তবে এটা নির্দিষ্ট করে বলা সম্ভব না যে ডেঙ্গু 1, 2, 3, 4 কোনো একটা স্পেসিফিক সেরোটাইপ দিয়ে আমার হেমোরেজ বেশি হবে। যে মানুষ সচেতন আছে কিন্তু মানুষ সম্পৃক্ত না, মানুষ পার্টিসিপেট করছে না। আমার বাড়ির ছাদে, আমার টবে, বারান্দায়, আমার গাড়ি ধোয়ার জায়গার, আমার বেসমেন্ট, সিঁড়িঘর, বাসার আশেপাশে অনেক পাত্র পাবো যেগুলো অব্যবহৃত পাত্র এবং যেগুলোতে বৃষ্টির পানি জমেছে। এইগুলো হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চিকিৎসকদের পরামর্শ, ডেঙ্গুর লক্ষণ দেখা মাত্রই পরীক্ষা করতে হবে। আর নগর কর্তৃপক্ষের আহ্বান, ঘরের চারপাশ পরিষ্কার রেখে এডিসের বংশবৃদ্ধি রুখে দিতে হবে। সবার সম্মিলিত সচেতনতাই পারে এই ডেঙ্গুর মারাত্মক ঝুঁকি থেকে নগরবাসীকে রক্ষা করতে। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। প্রতারণার নতুন ফাঁদ অনলাইন কবিরাজি। কথার প্রলোভনে শুধু স্বপ্নভঙ্গই হচ্ছে না, পরামর্শ মতো রাসায়নিক বিভিন্ন দ্রব্য ব্যবহারের কারণে অনেকেই অসুস্থ হয়ে এখন হাসপাতালে ভর্তি। পুলিশ বলছে, সম্মানহানির ভয়ে বেশিরভাগ ভুক্তভোগী নেন না আইনের আশ্রয়। এরপরও চক্রটিকে ধরতে চেষ্টা চলছে। আরও জানাচ্ছেন জিয়াউল গনি সেলিম। সে আমাকে বলছে কি যে পটাশ লাগবে 100 টাকা, আর হচ্ছে চিনি, এটা তুমি হচ্ছে একটা ফ্রিজের মধ্যে নিয়ে মিক্সড করো, করে তুমি হাতের উপর দাও। তারপরে সে বলে যে পানি দিতে। পটাশ যখন দিছি হাত তো পুরাটাই কালো হয়ে গেছে। পরে সে বলে, এই তো দেখছিস তোকে জাদু করছে তোকে। নাটোরের অনার্স পড়ুয়া এই তরুণীর বিয়ের কথা চলছে কয়েক বছর ধরেই। সব ঠিকঠাক থাকলেও শেষ সময়ে অজানা কারণে বসা হচ্ছে না বিয়ের পিঁড়িতে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়েন তিনি। প্রতারকদের কথা মতো কাজ করতে গিয়ে ঝলসে গেছে তার হাতের আঙুল। এখন চিকিৎসা নিচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। আমি তোর মধ্যে জিন চালান করছি, এটা না ছাড়া তোর সমস্যা হবে, তুই কিন্তু মারা যাবি, নাক মুখ দিয়ে রক্ত উঠে। টোটাল মিলায় 25,000।
একই ঘটনা পাবনার ঈশ্বরদীর আরেক গৃহবধূর। স্বামীকে বশে আনতে গিয়ে তিনিও এখন বিকলাঙ্গ হওয়ার পথে। বললো যে যদি লাতমের স্বামীকে মানে নিজের করতে পারেন চান তাহলে আমরা উপকারী আপনার এটা করলে আপনাদের উপকার করতে পারবো। এটা যে সঙ্গে সঙ্গে আমার জ্বলে উঠলো তখনই আমি ওটা ফেলে দিই। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের তথ্য অনুযায়ী গত কয়েক মাসে অন্তত 22 নারী চক্রটির ফাঁদে পড়ে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমাদের কাছে রোগী আসছে পোড়া নিয়ে, অথবা 2 মাস 3 মাস 4 মাস পরে আঙ্গুলগুলো সব বাঁকা করে নিয়ে। তার মানে কি একটা পেশেন্ট ডিসেবল হয়ে যাচ্ছে, বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। নিত্য নতুন পন্থায় প্রতারণা করায় তাদের ধরতে হিমশিম খাচ্ছে পুলিশ। সম্মানহানির শঙ্কায় অনেক ভুক্তভোগী নেন না আইনের আশ্রয়। তবে চক্রটিকে ধরার চেষ্টা চলছে বলে জানালেন এই কর্মকর্তা। এইটার সংবাদ আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি যে এই সব জায়গায় এরকম ঘটনা ঘটছে। নিয়ারেস্ট থানায় গিয়ে তারা যদি অভিযোগ করে সেই অভিযোগ সাদরে গ্রহণ করা হবে এবং যারা এর সাথে সম্পৃক্ত আছেন সেটা আমরা আইনানুগ ব্যবস্থা নেব। কেবল আইনের প্রয়োগ করেই প্রতারণামূলক অপরাধ নিয়ন্ত্রণ আনা সম্ভব নয় জানিয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী। পাবনায় রিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। ঘটনার সবশেষ পরিস্থিতি নিয়ে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, মরদেহ কোথায় আছে, মানে স্বজনদের কাছে কি হস্তান্তর করা হয়েছে কিনা, এবং এই ঘটনায় ভাড়ার পরিস্থিতি আসলে কেমন দেখছেন? জি আলিফ, নিহতদের মরদেহ গতকাল হস্তান্তর করা হয়েছে। গতকাল যে 2 জন মারা গিয়েছিলেন তাদের মরদেহ হস্তান্তর পর দাফন কার্যক্রম সম্পন্ন হচ্ছে। এর আগে পরশুদিন যিনি মারা গিয়েছিলেন তার লাশ ময়না তদন্ত হস্তান্তর করা হয়েছে এবং দাফন করা হয়েছে। ভাড়ার পরিস্থিতি, যেহেতু ঘটনা বেশ কয়েকদিন আগের গত 4 জনের রিয়া হত্যাকাণ্ডের এবং ধর্ষণের ঘটনা ঘটে, তার পরের দিন কিন্তু এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেদিন আসামির বাড়িতে এবং নিহত রিয়ার দাফন কার্যক্রম শেষে আসামির বাড়িতে উৎসুক জনতা, বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয়। সেই সময় আসামির পক্ষের কেউ বাড়িতে ছিলেন না। সেই বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে উৎসুক জনতার অগ্নিদগ্ধ হয়ে কিন্তু 7 জন হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের মধ্য থেকেই এই 3 জন মারা যান। সেই ঘটনার পরপর ভাড়ার পরিস্থিতি অবশ্যই উত্তপ্ত ছিল। তবে গত বেশ কয়েকদিন হওয়ার পর সেটি আর আসলে সেই উত্তপ্ত পরিস্থিতি নাই। তবে গতকাল এই 3 জন নিহত মারা যাওয়ার পর ঘটনাটা পরিস্থিতিটা আরেকটু পাল্টেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যেহেতু আসামির বাড়িতে লোকজন ছিল না এবং মারা গেছেন উৎসুক জনতা এবং প্রতিবেশীরা, ফলে গতকাল রাতে নিহতদের একজন তার ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। তবে এই মামলায় কিন্তু কাউকে এখন পর্যন্ত আটক বা গ্রেপ্তার করা হয়নি। আলিফ। শামসুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী শামসুল আলম পাবনা থেকে জানাচ্ছিলেন সবশেষ। পুশিনের উদ্দেশ্যে সীমান্তের শূন্য রেখায় আপাতত কারো উপস্থিতি নেই। টানা উত্তেজনার পর পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও সর্বোচ্চ সতর্কতা রয়েছে বিজিবি। এ নিয়ে আরও জানাতে পঞ্চগড় সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন আবু সালে রায়হান এবং জয়পুরহাট সীমান্তে আছেন সহকর্মী আব্দুল্লাল মামুন। শুরুতেই যাচ্ছি পঞ্চগড়ে। রায়হান, পুশিন ঠেকাতে বিজিবির তৎপরতা কেমন দেখছেন? নজরদারি ও টহল কার্যক্রম নিয়ে বিস্তারিত আমাদের জানাবেন। জি, উত্তরের জেলা পঞ্চগড়ে গত কিছুদিন ধরেই প্রায় 1 মাস ধরে আমরা টহল সেটি কিন্তু কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছিল। বিজিবির সদস্যদের সংখ্যাও মোতায়েন করা হয়েছিল এবং গত 1 মাস ধরে তারা স্থানীয় মানুষজনকে নিয়ে সচেতন করেছেন, তাদেরকে নিয়ে পরামর্শ সভা করেছেন এবং সীমান্ত এলাকায় পুশিন সহ অবৈধ চোরাচালান নিয়েও তারা কিন্তু বারবার তাদেরকে সহযোগিতা চেয়েছেন এবং বলেছেন যে সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অপরাধ দমনে এবং বিএসএফ এর পুশিন ঠেকানো, যা অবৈধ, যাতে কোনো মানুষকে বাংলাদেশের দিকে তারা ঠেলে দিতে না পারে, সেজন্য কিন্তু স্থানীয় মানুষজনকে সাথে নিয়ে তারা কাজ করছিলেন। রাতের বেলা টর্চ লাইট, বাঁশি এবং
লাঠি নিয়ে তারা স্থানীয় মানুষজনকে সাথে নিয়ে সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছিলেন। তো আমরা গত 2 দিন ধরে দেখছিলাম যে বৃষ্টি উপেক্ষা করে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় পাহারায় রয়েছেন। তারা সীমান্তে নজরদারি তৎপর করেছেন এবং তারা বলছেন যে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা কোনো মানুষকে যদি দেখা যায় সেক্ষেত্রে তারা যেমন তাদেরকে প্রতিহত করবেন, সেই সাথে স্থানীয় মানুষজন যদি কোনো অপরিচিত কাউকে সীমান্ত এলাকায় দেখেন সে সময় যেন তাদেরকে প্রতিহত করা হয়। তো আজ সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি চলছে। এরই মাঝে আমরা দেখছিলাম যে বিজিবি সদস্যদের যে টহল দল সেটি কিন্তু সীমান্ত এলাকায় তারা অনবরত টহল দিয়ে যাচ্ছেন। তো সীমান্তের বিভিন্ন এলাকায় তারা তৎপর রয়েছেন। তারা বলছেন যে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো ব্যক্তি বাংলাদেশে আসতে চান সেক্ষেত্রে সেটি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়। তবে গত 24 ঘন্টায় কিন্তু পঞ্চগড়ে কোনো পুশিনের ঘটনা ঘটেনি। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে এবং বিজিবিরাও তৎপর রয়েছে, তাদের সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে। তো এই ছিল পঞ্চগড়ের সীমান্ত পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার যেতে চাই জয়পুরহাটে। মামুন, সেখানকার সীমান্তের পরিস্থিতি কেমন দেখছেন এবং সচেতনতা বাড়াতে বিজিবি কি ধরনের কার্যক্রম চালাচ্ছে? আলিফ, আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম পঞ্চগড়ের সহকর্মীর কাছ থেকে সেখানকার সীমান্তের সর্বশেষ খবর। আমি আছি জয়পুরহাটের যে সদর উপজেলার একটি সীমান্ত রয়েছে সেই সীমান্তের পাশে রয়েছে। এখানকার পরিস্থিতি যদি বলি, এখানে কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। জয়পুরহাটে কোনো পুশিনের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, তবে খুবই সতর্ক অবস্থানে রয়েছেন এখানকার বিজিবি সদস্যরা। এবং একটি বিষয় জানিয়ে রাখি, আজ সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু বিজিবির সদস্যরা কিন্তু তারা টহল অব্যাহত রেখেছে। এবং একটি বিষয় জানিয়ে রাখি, আজকে পাঁচবিবি কোরিয়া সীমান্তে বিজিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আসার কথা রয়েছে এবং আমাদের সাংবাদিকদের সাথে কথা বলবেন। আমরা এই সীমান্তের বিষয় নিয়ে তিনি কথা বলবেন, আমরা সেটি জানানোর চেষ্টা করব আপনাদের মাধ্যমে। এবং এখন পর্যন্ত যদি বলি, জয়পুরহাটে যে সদর এবং পাঁচবিবি উপজেলা মিলে প্রায় 26 কিলোমিটার যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে কিন্তু এখন পর্যন্ত কোনো পুশিনের ঘটনা ঘটেনি। তবে এই পাঁচবিবির যে ওচনা ঘোনাপাড়া সীমান্তের 281, 47, 48 নম্বর পিলার, সেখানে কিন্তু কয়েকবার কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল, তবে এখন সেটি স্বাভাবিক রয়েছে এবং এই স্থানীয়রা সতর্ক রয়েছে, বিজিবি সতর্ক রয়েছে, মাইকিং করছেন, রাতে টহল দিচ্ছেন এবং স্থানীয়রা বিজিবির সাথে কিন্তু টহল অব্যাহত রেখেছে এবং খুবই সতর্ক অবস্থায় রয়েছেন এখানকার যারা মানুষজন বসবাস করে। আলিফ, আমি যদি বলি যে এখানকার পরিস্থিতি কিন্তু এখন স্বাভাবিক রয়েছে। আমরা এই সীমান্তেই থাকবো, সীমান্তের সর্বশেষ খবর আপনাদের মাধ্যমে জানানোর চেষ্টা করবো দর্শকদের। এখন পর্যন্ত এই ছিল জয়পুরহাট সীমান্তের সর্বশেষ খবর। আলিফ। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পঞ্চগড় ও জয়পুরহাট থেকে সীমান্তের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিশুকে একসঙ্গে দুধ পান করাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগ। এই আয়োজনের বিস্তারিত জানাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিকুর রহমান। সাদিক, কর্মসূচির সবশেষ খবরাখবর আমাদের জানাবেন। আলিফ, আপনি জানেন নিশ্চয়ই যে আজকে বিশ্ব দুগ্ধ দিবস 2026। প্রতি বছরই এই দিবসটি পালন করছে, আন্তর্জাতিকভাবে পালন করা হয় 2001 সাল থেকে এবং বাংলাদেশে 2013 সাল থেকে পালিত হচ্ছে। এবং এ উপলক্ষে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগের উদ্যোগে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদেরকে দুগ্ধজাত খাবার, বিশেষ করে দুধ পান করানো হচ্ছে। এবং এই যে দুগ্ধজাত খাবারের যে গুরুত্ব, এটা শিশুর মস্তিষ্ক এবং শারীরিক গঠনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটার উপর নির্ভর করেই কিন্তু সেটা গুরুত্ব বোঝানোর জন্যই এই দিবসটি প্রতি বছর পালন করা হচ্ছে। আমি একজন কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরের সাথে কথা বলবো। স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, প্রতি বছর পালন করছেন, শিশুদের জন্য এই দুগ্ধজাত খাবার কতটুকু প্রয়োজন, কি গুরুত্ব? আচ্ছা, আমরা যেটা বলবো যে সচেতনতা সত্যিকার অর্থে মূল কোনো কিছু গ্রহণ করার জন্য। তো দুধ যেহেতু একটা আদর্শ খাবার, কাজে আমরা মনে করি শিশুদের প্রতিনিয়ত এই দুধ খাওয়া দরকার। এই জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতি বছর বিশেষ করে ডেইরি বিজ্ঞান বিভাগ এটি পালন করে আসছে এবং আমাদের স্কুলকে তারা পছন্দ করে নিয়েছে। এই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আমাদের শিক্ষকদের মাধ্যমে বলতে চাই ছাত্রছাত্রীদের যে তোমরা নিয়মিত দুধ পালন করবা এবং তোমাদের শরীর গঠনে যাতে তোমার শরীর মন সুস্থ মন যেন তোমাদের পরবর্তীতে পড়াশোনায় মনোযোগী করে তোলে।
আপনাকে। ধন্যবাদ। আসলে এই যে দেখতে পাচ্ছেন যে শিশুদের আসলে দুধ কতটা প্রয়োজন, কারণ হচ্ছে যে শিশুদের এই শরীর গঠন এবং মানসিক বিকাশের জন্য এই দুধটার মধ্যে এটা হচ্ছে সুষম খাবার, এই খাবারে সব ধরনের পুষ্টিগুণ সমানভাবে বজায় থাকে। এই জন্য কিন্তু পুষ্টি বিজ্ঞানী যারা আছেন তারা পরামর্শ দিয়ে থাকেন যেন শিশুদেরকে প্রতিদিন অন্তত 1 গ্লাস দুধ যেন তাদেরকে খাওয়ানো হয়, তাহলে দেখা যায় যে তাদের যে শারীরিক যে চাহিদা যেগুলো আছে সব মিটে যাবে এবং তাদের খুব সুন্দরভাবে তারা পড়াশোনা করতে পারবে, সব কিছুতে মনোনিবেশ করতে পারবে, সেটা কিন্তু পালন করা হয়। আমি একজন শিশুর সাথে কথা বলতে চাই, তুমি কি প্রতিদিন দুধ খাও কিনা? জি। কিভাবে খাও? এটা কি দুধ ভাতের সাথে মেখে খাও নাকি গ্লাস দিয়ে? গ্লাস দিয়ে। গ্লাস দিয়ে। কেমন লাগে তোমার দুধ? মজা, ভালো লাগে। দুধ দিয়ে আর কি কি খাবার তৈরি হয়? এটা দই, মাখন। এসব কি খাওয়া হয়? কেমন লাগে এসব? মজা লাগে। এই যে শিশুদেরকে মানে দুধের প্রতি যে ভালোবাসা, দেখা যায় যে দুধের স্বর এবং দুধ দিয়ে বিভিন্ন খাবার যে তৈরি হয়, এইটার প্রতি আসলে উদ্বুদ্ধ করা এবং দুগ্ধজাত খাবারগুলি যেন প্রতিটা অভিভাবক তাদের শিশুদেরকে খাওয়ান, সেই বিষয়টা আসলে প্রচারণার জন্যই, গুরুত্ব তুলে দেওয়ার জন্যই কিন্তু প্রতি বছর এইভাবে পালন করা হয় এবং এখন থেকে শিশুরা প্রতিদিন দুধ খাবে, সেই বিষয়টি প্রত্যাশা করছেন এখানে শিক্ষকরা। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ সাদিক আপনাকে। সহকর্মী সাদিকুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিশ্ব দুগ্ধ দিবসের আয়োজনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন। সরকারের আশ্রয়ণ প্রকল্প একসময় ভূমিহীন ও গৃহহীন মানুষের নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু খাগড়াছড়ির দীঘিনালায় সেই স্বপ্নের অনেকটাই এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিশুদ্ধ পানির সংকট, বিদ্যুৎ সংযোগের ভোগান্তি এবং কর্মসংস্থানের অভাবে আশ্রয়নের ঘর ছেড়ে জীবিকার সন্ধানে শহরমুখী হচ্ছেন অনেক হতদরিদ্র পরিবার। ফলে তালাবদ্ধ হয়ে পড়ে আছে কোটি টাকার সরকারি ঘর। চারদিকে সবুজ পাহাড়, শান্ত জলাধারের পাশে লাল সবুজ রঙের ছোট ছোট ঘর। প্রতিশ্রুতি ছিল এই ঘরে মিলবে সব নাগরিক সুবিধা, কিন্তু 5 বছর পেরিয়ে গেলেও এখনো অধরা। খাগড়াছড়ির দীঘিনালার ভূমিহীন, বিধবা ও প্রতিবন্ধী মানুষের পুনর্বাসনের লক্ষ্যে 2টি প্রকল্পের আওতায় ঝুরঝুরি পাড়ায় 42টি এবং বেতছড়ি পশ্চিম পাড়ায় 60টি সহ মোট 102টি ঘর নির্মাণ করা হয়। 400 বর্গফুট আয়তনের 2 কক্ষ বিশিষ্ট এসব ঘরের সঙ্গে ছিল বারান্দা, রান্নাঘর ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন, পাশাপাশি বিশুদ্ধ পানি, বিদ্যুৎ সংযোগ এবং নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন দেয়ারও কথা ছিল, কিন্তু বাস্তবে অনেক সুবিধাই পৌঁছায়নি উপকারভোগীদের কাছে। পানিগুলো গোলা, আর্সেনিক বেশি, এগুলি মানুষের অসুখ খাই যে রান্না বান্না করা যায় না। আমাদের 2টা মোটর বর্তমানে নষ্ট, আরেকটা নষ্ট দেখা দিছে। বিদ্যুতের মিটারের অসুবিধা, আমাদেরকে বলছে 60 ফ্যামিলি সবাই মিটার পাইব। 3000 টাকা করে লাগবে মিটার দিলে, তা আমরা টাকা দিব কিন্তু কাজ করে ভাত খাইতে পাই না। দীর্ঘদিন ধরে কেউ যদি আয়রনযুক্ত পানি খান তাহলে সেক্ষেত্রে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে চুলকানি, চর্মরোগ, একজিমা, দাউদ সহ গ্যাস্ট্রিকের অন্যান্য প্রবলেম দেখা দিতে পারে বা বদহজম দেখা দিতে পারে। বেকার নারীদের কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ ও বিভিন্ন প্রকল্প পরিচালনার কথা থাকলেও বাস্তবায়ন হয়নি, ফলে জীবন জীবিকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনেকে। সরকার থেকে মেশিন দেওয়ার কথা ছিল 10টা, ওইখানে 5টা মেশিন দিছে। সরকার আমাদেরকে গড় দিছে, আর কিছুই দেয় না। আমরা কি এই জায়গার ভিতরে আমরা কিভাবে চলি? নাই কিচ্ছু, একটা দেন মরার বুবিন। উপজেলা প্রশাসন বলছে অসম্পূর্ণ কাজগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তো বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে এই পানি বিদ্যুতের সুযোগ সুবিধা এটা প্রদান করা হয়েছে, তারপরও যদি কোনো আশ্রয়ণ প্রকল্পে এই সুযোগ সুবিধাগুলো এখনো তারা না পেয়ে থাকেন, তো তাদের আবেদনের ভিত্তিতে এটা কনসার্ন ডিপার্টমেন্ট এটা ব্যবস্থা নেবে। 2021 সালে 1,88,21,000 টাকায় বাস্তবায়ন করা হয় আশ্রয়ণ প্রকল্পটি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। শেরপুরে সংরক্ষিত আগর বাগানে পর্যটকদের কারণে হুমকিতে গারো পাহাড়ের জীববৈচিত্র্য। সংরক্ষিত বনাঞ্চলে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকলেও তা মানছেন না অনেকেই। এতে হুমকির মুখে বনের স্বাভাবিক পরিবেশ ও বন্যপ্রাণী, যদিও এ ব্যাপারে যথাযথ পদক্ষেপের আশ্বাস দিচ্ছে বন বিভাগ। সবুজ পাহাড়ের বুক চিরে সরু পথ, দুধারে সারি সারি গাছ, প্রকৃতির এমন মায়াবী আবরণ যেন কোনো রূপকথার অরণ্য।
তবে এটি কোনো পর্যটন কেন্দ্র নয়। শেরপুরের ঝিনাইগাতির গারো পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চলে গড়ে ওঠা আগর বাগান। মূল্যবান সুগন্ধি উপাদান আগর উড উৎপাদনের লক্ষ্যে একসময় লাগানো হয়েছিল এসব গাছ। বন বিভাগের তথ্য বলছে, তাওয়াকুচা ও গজনী বিট মিলিয়ে প্রায় ৯০ হেক্টর জমি জুড়ে বিস্তৃত এই বাগান এখন ভ্রমণ পিপাসু মানুষের নতুন আকর্ষণ। প্রতিদিন এখানে আসে শত শত দর্শনার্থী। শেরপুরের মতো একটা চরাঞ্চল, এমন একটা জায়গা যে জাপানের মতো এই যে চিকন চিকন গাছগুলা, এই মারাত্মক দেখার মতো। আপনি বাইক চালালেও দেখতে অনেক সুন্দর লাগছে, আপনি যদি হেঁটেও যান তারপর আপনার একটা অন্যরকম ফিল কাজ করবে, আপনার অনেক ভালো লাগবে, একটা শান্তি অনুভব হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখানের একটা ছবি ভাইরাল হয়, ওইখান থেকে দেখে মূলত এখানে আসা। তবে সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের এই অনিয়ন্ত্রিত প্রবেশ বাড়াচ্ছে উদ্বেগ। এটা একটা সংরক্ষিত এলাকা, সংরক্ষিত পশু পাখি থাকার জায়গা, কিন্তু এখানে যে পরিমাণ পর্যটক আসতেছে এটা পশু পাখির হুমকির মুখে পড়তেছে। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যদি এই একটা সুন্দর সুব্যবস্থা করে দিত, বা এখানে যারা আসতেছে বা এই গাছগুলো যাতে সংরক্ষণ করা যায় এই বিষয় নিয়ে সরকারিভাবে কোনো উদ্যোগ নিত, তাহলে হয়তো বা এই সৌন্দর্যটা রক্ষা করা যেত। আমাদের দেশের সম্পদ, এখন আমাদের যা করা দরকার সেটা হচ্ছে আমরা এখানে আসতে পারি, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আসতে পারি, কিন্তু আমরা কখনোই চাই না যে এই গাছগুলো নষ্ট হোক। পরিবেশবাদীরা বলছেন, এখনই পর্যটক নিয়ন্ত্রণ করা না গেলে দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়তে পারে এই বনের জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় সংরক্ষিত বনের পরিবেশ রক্ষায় খুব শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বন বিভাগ। শেরপুর গারো পাহাড়ের যে সমস্ত বনাঞ্চল রয়েছে, এই বনাঞ্চলে বন বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে অনিয়ন্ত্রিত যে পর্যটকরা আনাগোনা করে, তো এই বিষয়গুলো যাতে তারা নিয়ন্ত্রণের মধ্যে আনে। সর্বসাধারণ যেন এখানে সেই আগর বাগানে গৃহাইরা, বন্যপ্রাণী এবং বা আগর বাগানের যেন কোনো ক্ষতি না হয় সেদিক দিয়েও আমরা দৃষ্টি রাখছি, এবং আমরা অচিরেই ২-১ দিনের মধ্যে একটা সাইনবোর্ড দেব যেন সাধারণ জনগণ এখানে না যায়। দর্শনার্থীদের সচেতনতায় বাঁচুক বনভূমি, কার্যকর উদ্যোগের অপেক্ষায় স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বেড়েছে। চলছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশ ইন চেষ্টা, আর এতে সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে নানা শঙ্কা তৈরি হয়েছে। সীমান্ত সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা ও বিজিবির আধুনিকায়নের তাগিদ বিশেষজ্ঞদের। কোনো লোক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করিবেন না। যশোর বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকা। গত ৩০ মে গভীর রাতে সীমান্তের আলো নিভিয়ে নারী পুরুষ শিশুসহ ১৫ জনকে শূন্য রেখায় ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আপনাদের লাইট বন্ধ আছে, অন করুন। সে সময় বিজিবির টহল দল বিএসএফ এর এই পুশিন চেষ্টা রুখে দেয়। এরপর ৪ দিন শূন্য রেখায় অবস্থানের পর ১৫ জনের ওই দলটিকে সরিয়ে নেয় বিএসএফ। এ ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়ালেও বিজিবিকে সহায়তায় এগিয়ে আসে স্থানীয় বাসিন্দারা। কাদাটা নেই বিধায় অনেক অসৎ লোক এমনিতে যাতায়াত করে, আর ওনারাও পুশিং দেয়, আমাদের এমনি দিয়ে সব যাতায়াত করতে পারে, কিন্তু আমরা আতঙ্কই থাকি। বিজিবির কাছে উদাত্ত আহ্বান করব, পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের এই ভীতু সন্ত্রস্ত যে অবস্থায় আমরা আছি এটা কাটানোর জন্য। যদি কেউ ঘাস কাটতে যায় বা সেচ পানি দিতে যায় বা ধান কাটতে যায়, তাদের সঙ্গে মাঝে মাঝে সমস্যা করে, তাছাড়া মধ্যে মাঝে আবার ভালো থাকে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা যশোরে প্রতিবেশী দেশ ভারতের সাথে ১৪২ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে, যার পুরোটাই অরক্ষিত। ফলে হরহামেশাই চলছে অপরাধমূলক কর্মকাণ্ড। তবে সম্প্রতি পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে সীমান্ত জুড়ে বেড়েছে উত্তেজনা। চলছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশিন চেষ্টা। এমন ঘটনা আতঙ্ক তৈরি করে সীমান্ত ঘেঁষা গ্রামের বাসিন্দাদের মাঝে। তবে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফ এর পুশিন চেষ্টা ব্যর্থ হলেও প্রশ্ন উঠেছে বিজিবির নিজস্ব সক্ষমতা নিয়ে। আধুনিক অস্ত্র, পর্যাপ্ত জনবল, অবকাঠামো আর অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় সংকটে ধুঁকছে বিজিবি। আধুনিক অস্ত্রপাতির বিপরীতে মাদ্দাদা আমলের অস্ত্র নিয়ে সীমান্ত প্রতিরক্ষা দেওয়া সম্ভব না। প্রতিবেশীর প্রতি তার যে দৃষ্টিভঙ্গি এবং তার যে রাজনৈতিক পলিসি, তারপরে সেই পলিসি যদি সৌহার্দ্য এবং সম্প্রীতির হয় এবং কার্যকর হয়, যদি সেই সৌহার্দ্য সম্প্রীতির পলিসি, আমার মনে হয় পুশিং কিংবা সীমান্ততা ইত্যাদি এই সমস্যাগুলো বড় কোনো সমস্যা হিসেবে আমাদের থাকে না। তবে বিজিবি বলছে নানা সংকটের মধ্যেও আধুনিক সুযোগ সুবিধা প্রাপ্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর চোখে চোখ রেখে দায়িত্ব পালন করছেন তারা। সীমান্তে পুশিন ঠেকাতে তাদেরকে সহায়তা করছে স্থানীয় বাসিন্দারা। অনেক সীমাবদ্ধতার মাঝ দিয়েও বিজিবি তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আর কি। আমরা এই কঠোর তৎপরতার সাথে এলাকাবাসী বা সীমান্তবাসীকেও
সম্পৃক্ত করি, তাদের সাথে রেগুলার আমরা জনসংযোগ করতেছি এবং তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদেরকে টহল বা পেট্রোলের সময় সাথে নিচ্ছি। দেশের সার্বভৌমত্ব রক্ষা, পাচার সহ অপরাধ কর্মকাণ্ড রোধে বিজিবির আধুনিকায়নে দ্রুত কার্যকরী পদক্ষেপের প্রত্যাশা সীমান্তবর্তী বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ভরা মৌসুমেও ঢাকার বাজারে লিচুর দাম কিছুটা বাড়তি বলে অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন এবছর ব্যাপক ফলন হয়েছে লিচুর, তবে ভালো মানের লিচুর দাম একটু বাড়তি। রাজধানীর বাজারগুলোতে এখন লাল টকটকে লিচুর রমরমা ব্যবসা। মৌসুমী এই ফলের মিষ্টি সুবাসে ভিড় বাড়ছে ক্রেতাদের। জাত ভেদে বাজারে এখন হরেক রকম লিচুর সমাগম। বাজারে বোম্বাই, মাদ্রাজ, চায়না 3 লিচুর ব্যবসায়ী এখন বেশি। সবচেয়ে বেশি দাম চায়না 3 লিচুর। 100 পিস বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকায়। অন্যদিকে বোম্বাই লিচু বিক্রি হচ্ছে 100 প্রতি 300 থেকে 400 টাকায়। তবে মৌসুমি ফল হিসেবে অতিরিক্ত দাম হাঁকছেন বিক্রেতারা। অভিযোগ ক্রেতাদের, চায়না 3 লিচু 900-1000 টাকা, আর বেদানা লিচু বিক্রি আছে 400-450। তবে আর কম হলে আরো ভালো হতো আর কি, মানে মধ্যবিত্ত যারা তারা খেতে পারতো, কারণ নিচু যারা একেবারে নিচে আছে এরা তো পাচ্ছে না। এই সিজনে আসলে লিচুর দামটা আরেকটু মনে হয় কম হলে সবার জন্য ভালো হতো। 2-এর মধ্যে হলে সবচেয়ে ভালো, 2-2.5 এরকম। তবে এই বছর লিচুর বাম্পার ফলনের পরও পাইকারি পর্যায়েই লিচুর দাম বেশি বলছেন খুচরা ব্যবসায়ীরা। চায়না আছে 800, 1000, 1400 পর্যন্ত আছে। আমাদের পাইকারিতে মনে করেন 150 টাকা লাভ আছে, আমরা তো আরো থেকে আনি। বিষয়টা ওরাই বলতে পারবে। পাইকারি কিনা পরে মনে করেন 280, 300 কিনা পর 270 কিনা পর 20-30 টাকা লাভ করে 100 লিচু। যানবাহন খরচ বেশি। লিচুর মৌসুম মানেই ফলের বাজারে উৎসব মুখর পরিবেশ। সামনের দিনগুলোতে দাম কিছুটা কমবে বলে মনে করেন বিক্রেতারা। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা।